অটোকেডে আমরা এখন যে লেসনটি শিখব সেটি হচ্ছে পেপার স্পেস এবং লেআউট ভিউ সম্পর্কে ধারণা নেওয়া। অ্যাকচুয়ালি অটোকেডে আমরা দুইটি স্পেস দেখতে পাই, একটি হচ্ছে মডেল স্পেস এবং অন্যটি হচ্ছে লেআউট। মডেল স্পেসের মাধ্যমে আমরা ড্রয়িং ক্রিয়েট করি এবং লেআউটটা আমরা ইউজ করি প্লট সেটিংয়ের জন্য, অর্থাৎ প্রিন্টের কাজে। সো এখন আমরা এই যদি মডেল এবং লেআউট ট্যাবটাকে দেখতে চাই তাহলে আমরা সরাসরি এইখানে ফাইল ট্যাবের মধ্যে জাস্ট হোভার করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল স্পেস এবং লেআউট ওয়ান। বাই ডিফল্ট লেআউট কোনো কোনো ক্ষেত্রে দুইটাও থাকতে পারে, আবার এই ড্রয়িং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেআউট দুইটা। সো আমি বুঝাতে চেয়েছি যে লেআউট আমাদের বাই ডিফল্ট দুইটা বা একটা যেটাই থাকুক না কেন আমরা চাইলে লেআউট ক্রিয়েট করেও কাজ করতে পারবো। সো আমরা এখন এই লেআউট ভিউটা অর্থাৎ এই মডেল এবং লেআউট ভিউটা আমরা আমাদের বটম ওয়ার্ক স্পেসের বটম থেকেও দেখতে পাবো, কিন্তু 2007 ভার্সনের মধ্যে এই বটম থেকে ইউজ করা হতো এবং এটা খুবই জনপ্রিয়। সো আমরা যদি এখন এই বটমে নিয়ে আসতে চাই তাহলে আমরা সরাসরি আমাদের এখান থেকে ভিউতে ক্লিক করব, অর্থাৎ ভিউ ট্যাবসে ক্লিক করব। দেন আমরা এখানে সবার শেষে আসলে দেখতে পাচ্ছি আমাদের এখানে লেআউট ট্যাবসটা আনচেক করা আছে। যদি আমরা লেআউট ট্যাবটাকে চেক করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মডেল অ্যান্ড লেআউট ওয়ান। সো এরকম আমরা প্রত্যেকটা ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখতে পাবো মডেল অ্যান্ড লেআউট। সো আমরা যখন এই ড্রয়িংয়ের মধ্যে মডেল এবং লেআউট নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে লেআউটে যেতে পারবো, অথবা আমরা এখান থেকেও ইন্ডিভিজুয়াল লেআউটে মুভ করতে পারবো। এছাড়া আমরা এই মডেল এবং লেআউট ট্যাবসকে মুভ করার জন্য কাস্টমাইজেশনের মধ্যে এই মডেল স্পেসে ক্লিক করে যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মডেল স্পেস, অর্থাৎ মডেল অর পেপার স্পেস। আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমরা আবার পেপারে চলে আসলাম, আবার ক্লিক করলে আমরা মডেলে চলে যেতে পারবো। সো এভাবে আমরা মডেল এবং লেআউটের ব্যাপারটাকে ইউজ করব। আমরা এখন একটি লেআউট ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের এখানে একটি লেআউট আছে, আমরা যদি আরেকটা লেআউট নিতে চাই তাহলে জাস্ট নিউ লেআউটে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি লেআউট ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমি যতগুলো চাই লেআউট ক্রিয়েট করতে সবগুলোই আমরা করতে পারবো প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে। এবং আমরা যদি কোনো লেআউটের নাম চেঞ্জ করতে চাই জাস্ট ওই লেআউটের মধ্যে ডাবল ক্লিক করলেই আমরা ওই লেআউটের নামটাকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখন লেআউট ওয়ান আছে, আমরা যদি এটাকে বলি যে ফ্লোর প্ল্যান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খালি জায়গায় ক্লিক করলে এই ফ্লোর প্ল্যান নামে এই লেআউটটি ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবে আমরা লেআউটগুলোকে রিনেম করতে পারবো। এবং আমরা যদি এখন চাই যে আবারও মডেল স্পেসে চলে যেতে জাস্ট এখানে ক্লিক করলেই মডেল স্পেসে চলে আসলাম। এছাড়া আমরা এই লেআউটের রিনেম করতে পারবো, জাস্ট লেআউটের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও রিনেমটা করা যাবে। সো আমরা এখানে লিখলাম যে ইলেকট্রিক্যাল প্ল্যান, জাস্ট আমরা একটা নাম দিয়ে দিলাম, ডাবল ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল প্ল্যান নামে প্ল্যান হয়ে গেল, অর্থাৎ রিনেম হয়ে। যখনই আমরা লেআউটের মধ্যে যাব তখনই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্রে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এবং এটি ইনঅ্যাক্টিভ এরিয়া। শুধুমাত্র এই ডট ডট বর্ডারের ভিতরে যা আছে এই সবগুলো, অর্থাৎ লাল বর্ডারের মধ্যে এটা হচ্ছে অ্যাক্টিভ এরিয়া। আমরা যদি এই অ্যাক্টিভ এরিয়াতে থাকি অর্থাৎ এই লাল বর্ডারটা দেখা যায়, তার মানে হচ্ছে আমরা মডেল স্পেসে যা কিছু আছে সব কিছুকে এরকম জুম ইন জুম আউট করে আমরা দেখতে বা নেভিগেট করতে পারবো। কিন্তু আমরা যখনই এই এই ইনঅ্যাক্টিভ এরিয়ার মধ্যে ডাবল ক্লিক করব তখনই আমরা দেখতে পাচ্ছি এই ফেজটা এখন মুভ হচ্ছে, অর্থাৎ এটা জাস্ট একটা ফেজ। কিন্তু যখন আমরা ফেজের মধ্যে ডাবল ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি আবার এটার মধ্যে যে ড্রয়িংগুলো আছে এগুলোকে আমরা নেভিগেট করতে পারছি। কিন্তু বাইরে যখন ডাবল ক্লিক করব তখন আর নেভিগেট হবে না ড্রয়িং, জাস্ট ফেজটাকে নেভিগেট করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে এদিক সেদিক। সো এটা এই হচ্ছে আমাদের অর্থাৎ মডেল এবং লেআউটের মধ্যে পার্থক্য। এছাড়া আরেকটা পার্থক্য আমি দেখাচ্ছি, আমরা যখন মডেলে থাকছি তখন আমাদের এক্স এবং ওয়াই ইউসিএস আইকনটা এখানে দেখেন ব্লক অবস্থায় নেই, অর্থাৎ এটা ইনফিনিটিভ এটা বোঝাচ্ছে। কিন্তু যখনই আমি কোনো লেআউটে যাচ্ছি তখন আমরা যখন ফেজটার ভিতরে মডেল স্পেসে অ্যাক্টিভ নয় এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবার এখানে এক্স এবং ওয়াইটা বাধা দেওয়া, অর্থাৎ দুইটার সাথে দুইটা বন্ধনী আছে, তার মানে এটা একটা লিমিটেড ফেজ। কিন্তু যখনই আমরা এর বিরুদ্ধে ডাবল ক্লিক করব তখন দেখেন আমাদের এখানে ইউসিএস আইকনটা ভিতরে চলে আসলো এবং এটা ইনফিনিট বোঝাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। আমরা আবারও এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য জাস্ট ডাবল ক্লিক করে বাইরে দেব এবং আমরা এখন মডেল স্পেসে চলে যাব। আমরা এই অর্থাৎ লেআউট যে ফেজটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি বাইরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটা, এই বর্ডার মানে হচ্ছে বর্ডারের বাইরে যে ড্রয়িংগুলো দেখাবে বা থাকবে সেই ড্রয়িংগুলো কখনোই প্রিন্ট হবে না বা প্লট হবে না। এছাড়া ভিতরে যেগুলো থাকবে সেগুলো অবশ্যই প্রিন্ট বা প্লট হবে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে
একটি পেপার আছে এবং পেপারটার একটা নির্দিষ্ট সাইজ আছে। এখানে কি পেপার থাকবে সেটা আসলে ডিপেন্ড করে আমাদের ফেজ সেটআপ ম্যানেজার থেকে। সো এখানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট যেটা আছে সেটা কি আছে সেটা দেখার জন্য হলো আমাদেরকে ফেজ সেটআপ ম্যানেজারে যেতে হবে। আমরা ফেজ সেটআপ ম্যানেজারে দুইভাবে যেতে পারবো। একটি হচ্ছে আমাদের এই লেআউট ট্যাব থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ফেজ সেটআপ ম্যানেজারে ক্লিক করলেই চলে যেতে পারবো, অথবা আমরা সরাসরি এই লেআউট ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছি ফেজ সেটআপ, জাস্ট এখানে ক্লিক করলে আমরা চলে আসলাম। এখানে ফেজ সেটআপ ম্যানেজারে দেখতে পাচ্ছি আমরা ফ্লোর প্ল্যান, এই লেআউটের মধ্যে আমরা যে ফেজ সেটআপটা আছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে প্লট সাইজ 8.50 × 11 ইঞ্চি, যেটা ল্যান্ডস্কেপ আছে এবং ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি এখানে সাইজটা আমরা দেখতে পাচ্ছি। এই ফেজ সেটআপ ম্যানেজারটা আমরা নিউতে ক্লিক করে ফেজ সেটআপ করে নিতে পারবো এবং মডিফাই করে নিতে পারবো। এখন আমরা যদি এটাকে ক্রস করি, আপাতত আমরা ফেজ সেটআপ ম্যানেজার করছি না, আমরা জাস্ট ফেজ সেটআপ ম্যানেজারটা কি সেটা একটু দেখালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেআউট থেকে যদি আমি ড্রয়িংটাকে ডিলিট করতে চাই, অর্থাৎ ফেজ সেটআপের ক্ষেত্রে আমরা লেআউটটাকে ডিলিট করে ফেলবো। সো জাস্ট এখানে সিলেক্ট করব এই বর্ডারটাকে, দেন রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখন ইরেজ করে দিই তাহলে আমরা দেখব ফুল ড্রয়িংটা ইরেজ হয়ে গেল, অর্থাৎ লেআউট থেকে ড্রয়িংটা চলে গেল, কিন্তু আমাদের মডেল স্পেসে কিন্তু ড্রয়িং আছে। তো আমরা ফ্লোর প্ল্যানে দেখলাম যে এটাকে ক্লিয়ার করলাম, আমরা ফেজের এই বর্ডারের ভিতরে এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। লেসনের এই অংশে আমরা দেখব কত ধরনের পেপার সিরিজ আছে, এছাড়া কত ধরনের পেপার স্ট্যান্ডার্ড আছে। সো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, অর্থাৎ অটোক্যাডের ড্রয়িং আমি টেক্সটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমাদের আনসি এই এক ধরনের স্ট্যান্ডার্ড, আইএসও এবিসি সিরিজ তিনটা সিরিজ আছে আইওএস এর মধ্যে। আবার আমরা দেখতে পাচ্ছি আর্কিটেকচারাল সিরিজ আছে, আর এআরসি যেটাকে সংক্ষেপে বলা হয়। আমেরিকান স্ট্যান্ডার্ডের মধ্যে অনেকগুলো আছে, এবিসি ডি ই এফ অনেকগুলো আছে, তো আর বাকি লিখলাম না। লিগ্যাল লেটার অ্যান্ড ট্যাবলয়েড আছে। অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আইএসও ইন্টারন্যাশনাল, এবং এটা মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে আইএসও এ সিরিজটা। আইএসও এ সিরিজের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। সো আমরা এখানে যদি আইএসও এ সিরিজের ভাগগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এখানে সবচেয়ে বড় যে পার্টটা সেটা হচ্ছে A0, অর্থাৎ এই A0টা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে A0-র পরে A1, A2, A3 এভাবে A8 পর্যন্ত দেখা যাচ্ছে। আর এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে এই সাইজগুলোকে নিরূপণ করা হয়। আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের যে ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি এই সূত্রের সাহায্যে হয়, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে যে সম্পর্কটা সেটা √2। সো এই √2 সম্পর্কটা আমরা যদি বুঝতে চাই তাহলে এখানে দেখেন, আমি যখন A0 সাইজটাকে মাঝখান দিয়ে সমান মাঝখানে অর্ধেক করে দেব, তখন এই পাশটা এবং এই পাশটা, এই দুই পাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি A1। আবার অর্থাৎ আমরা এই মাঝখান দিয়ে অর্ধেক করলে A0-কে অর্ধেক করলে পাবো A1, আবার A1-কে অর্ধেক করলে পাবো A2, আবার A2-কে অর্ধেক করলে পাবো A3, আবার A3-কে অর্ধেক করলে পাবো A4, A4-কে অর্ধেক করলে পাবো A5, A5-কে অর্ধেক করলে পাবো A6, A6-কে অর্ধেক করলে পাবো A7, A7-কে অর্ধেক করলে পাবো A8। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আপনি হয়তো আমি অনেক ফরফর করে বলে ফেলছি, আপনি একটু নিজে একটু চোখ বুলিয়ে দেখুন আমরা আমি কি বোঝাতে চাচ্ছি। এবং খুবই সুন্দর একটি সিস্টেম এই সাইজের ব্যাপারে, এই সিরিজের। মাঝখান দিয়ে কাটবেন, মাঝখান দিয়ে কাটার পর যেটুকু অংশ হবে যে কোনো এক পাশকে আপনি বলবেন A1, আবার A1-এর মাঝখান দিয়ে কাটলে যে কোনো এক পাশকে আপনি বলবেন A2, আবার A2-কে কাটলে যে কোনো এক পাশকে বলবেন A3। সো আমি আবার পুরোটা একবার বললাম না, একবার যেহেতু বলছি পুরোটা আর বললাম না। সো আমরা এই সিরিজের এই পেপার সাইজ সম্পর্কে বুঝলাম, এবং এগুলো মিলিমিটারে দেওয়া আছে, আপনি চাইলে ইঞ্চিতে কনভার্ট করেও নিতে পারেন। সো এই ছিল আমাদের পেপার সাইজ সম্পর্কে একটা ধারণা দেওয়া। অ্যাকচুয়ালি আমি চেয়েছি যে পেপার সাইজ সম্পর্কে ধারণা দিতে, যার জন্যই অ্যাকচুয়ালি এই লেসনের অংশটা। এবং আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করে থাকি A4, আমরা একটি সিভি প্রিন্ট করতে গেলেও বলি A4-এ দেন। আমরা অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে A4টাকে ইউজ করি, কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে নর্মালি A3টা বেশি ইউজ হয়। তারপর যদি A0টা সবচেয়ে বড় ধরনের কোনো প্রজেক্টের হলে আমরা করি, নর্মালি গতানুগতিক A3টাকে অনেকে ইউজ করে থাকে, বা আমিও A3টাকে ইউজ করা প্রিফার করি। তো আর A0তে যা এটা হচ্ছে বড় ধরনের প্রজেক্টে আমরা ইউজ করে থাকবো। সো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন পেপার সাইজ সম্পর্কে। সো লেসনটি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আমরা লেআউট সম্পর্কে জানছি ভালোভাবে এই লেসনে। যদিও আমরা এখন প্রিন্ট করি না লেআউট থেকে, কিন্তু জিনিসটা শিখতে হবে, এটা প্রয়োজন, অফিসিয়ালি এটা প্রয়োজন, জানতে হবে আপনাকে। কিন্তু আমি পার্সোনালি লেআউটটাকে ইউজ করি না, আমি সরাসরি মডেল স্পেস থেকে প্রিন্ট করে থাকি। সো এই লেসনে আমরা পেপার সম্পর্কে এবং লেআউট সম্পর্কে একটা সম্যক ধারণা দিয়েছি। আশা করি এটুকুতে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন।
পরের লেসনগুলোতে আমরা প্লটের আরো বিস্তারিত শিখব।